আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে রেওয়ামিল সংক্রান্ত সিলেট বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল ও প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, এই প্রশ্নের ক নম্বরে বলেছে যে সকল দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তো যাই, তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না যে সকল দফা, সেগুলির মধ্যে রয়েছে, আমরা প্রশ্ন দেখি এই যে সমাপনী মজুদ পণ্য, এটা কিন্তু রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ সমাপনী মজুদ পণ্য ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্যের অংশ, তাই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এরপরে এই যে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত সমাপনী মনিহারি আছে, সমাপনী মনিহারি 2000, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত আছে 12,000, সম্ভাব্য দায় আছে এই যে ডান দিকে, এগুলি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও আরও রয়েছে যেগুলি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, যেমন এই প্রারম্ভিক হাতে নগদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এগুলো যোগ করে শেষের ঘরে লিখব। এটা হচ্ছে আমাদের মোট। ক শেষ। খ নম্বরে বলেছিল মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। তো আমরা এখন মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। এইখানে প্রথমে মুনাফা জাতীয় আয় নির্ণয় করব। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আছে বিক্রয়, আর আছে প্রাপ্ত লভ্যাংশ, আর কি আছে, আর তো কিছু দেখছি না। আচ্ছা, এই বিক্রয়টা কিন্তু আমাদের বিশেষ করে মুনাফা জাতীয় আয়, কিন্তু এখান থেকে বিক্রয় ফেরত বাদ যেত। যদি বিক্রয় ফেরত থাকতো, বিক্রয় ফেরত এখানে নাই, তাই বাদ যাবে না, তাই বিক্রয় সরাসরি লিখলাম। প্রাপ্ত লভ্যাংশ লিখব, এই দুটো যোগ করে আমরা শেষের ঘরে লিখব। এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়। এবং পার্থক্য নির্ণয় বলেনি। তো এবার আমরা এই মুনাফা জাতীয় ব্যয় লিখব। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রথমে ক্রয় লিখব, এই 80,000। ক্রয় প্রথম ঘরে লিখব, কারণ এটার সাথে কিছু যোগ বিয়োগ আছে। ক্রয়ের সাথে এই যে ডক চার্জ আছে না, ডক চার্জও কিন্তু প্রত্যক্ষ খরচ, এটা যোগ করব। যোগ করে 84,000 হবে। সেখান থেকে এই সমাপনী মজুদ পণ্য 10,000 বিয়োগ করব। এই যে মাইনাস বিয়োগ করার জন্য এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এগুলো যোগ বিয়োগ করে যেটা পাবো 74,000, এটা পাশে বিক্রিত পণ্যের ব্যয় লিখতে পারতাম, কিন্তু লিখি নাই, এটা বিক্রিত পণ্যের ব্যয় হলো। এইবার মনিহারি ক্রয় লিখব। এই মনিহারির সাথে আবার এই যে সমাপনী মনিহারি বিয়োগ করব, বিয়োগ করে এখানে টাকা লিখব। মনিহারির সাথে কিন্তু সমাপনী মনিহারি বিয়োগ হবে, বিষয়টি খেয়াল রাখবো। এরপরে আরও আছে ইজারা সম্পদের অবলোপন 9,000, এই 9,000। তারপর আছে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ। এগুলি যোগ করে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। এ হচ্ছে খ নম্বরের উত্তর। গ নম্বরে রেওয়ামিল প্রস্তুত করতে বলেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য অনলাইন ক্লাস নিই। এগুলি প্রথমে তৈরি করতে হয়, তারপর আবার প্রেজেন্টেশন করতে হয়। তোমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে তোমরা আমার ক্লাস আমি আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। গ নম্বরে রেওয়ামিল প্রস্তুত করতে বলেছিল। তো রেওয়ামিল আমি মূলত কিভাবে তৈরি করতে হয় সমাধানটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজে রেওয়ামিলটা তৈরি করবে। আশা করি তোমরা পারবে। রেওয়ামিলের ছক তো জাবেদার ছকের মতো। তো প্রথমে এই ছকের মধ্যে হতে রেওয়ামিল যখন প্রস্তুত করব, তখন দেখব কোনটা কোনটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। যেমন এই যে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তাই পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। সমাপনী মনিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তাই পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। সম্ভাব্য দায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই যে 4টা ক্রস চিহ্ন দিয়েছি আমি, এই 4টা রেওয়ামিলে লিখব না, বাকিগুলো লিখব। এখন বাকিগুলো তো কোনোটা ডেবিটে লিখবো, কোনোটা ক্রেডিটে লিখবো, তাই না? তো ক্রয় ডেবিট দিকে লিখবো। আচ্ছা, যেগুলো ক্রেডিট দিকে বসবে ওইগুলোর পাশে আমি ক্রেডিট লিখে দিই। এই যে বিক্রয় ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট লিখে রাখলাম। প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট লিখে রাখলাম। প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট লিখে রাখলাম। মূলধন ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট লিখে রাখলাম। আচ্ছা, বিনিয়োগের সুদ ক্রেডিটে বসে, কিন্তু বকেয়া বিনিয়োগের সুদ আবার সম্পদ, তাই ডেবিটে বসবে, কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। এই মাত্র 4টা আইটেম ক্রেডিটে বসবে, আর বাদ বাকি সব ডেবিটে। তাহলে কোনটা কোনটা ডেবিটে বসবে? ক্রয় ডেবিট দিকে বসবে, মনিহারি ক্রয় ডেবিট দিকে বসবে, ইজারা সম্পত্তির অবলোপন, ক্ষতিপূরণ, এগুলো ডেবিট দিকে বসবে, প্রাপ্য হিসাব ডেবিটে,
ডক চার্জ ডেবিট দিকে বসবে, বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট দিকে, বিনিয়োগও ডেবিট দিকে বসবে, সমাপনী ব্যাংক জমা এটা ডেবিট দিকে বসবে, প্রাপ্য হিসাবে এগুলি সব ডেবিট দিকে বসবে। তো রেওয়ামিল প্রস্তুত করার পরে তোমাদের উত্তর হবে যে এইটা 1,67,000। উত্তর যদি মেলে তাহলে একটু কষ্ট করে কমেন্টস লিখবে যে উত্তর মিলেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।